আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পরদিন সবাই আবার ঢাকায় ফিরে আসে। ঢাকায় এসে আবির আর তানির রিসেপশন হয়। এভাবেই দেখতে দেখতে আরো 1 সপ্তাহ পার হয়ে গেছে। সবাই আগের মতো যার যার লাইফে ব্যস্ত হয়ে পড়েছে। রাত 10টা। নূর রাতের কাজ শেষ করে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখলো আদিত্য বেডে হেলান দিয়ে বসে টিভি দেখছে আর ফোন নিয়ে কি যেন ঘাটাঘাটি করছে। টিভির দিকে তাকাতেই নূরের ভ্রু কুঁচকে এলো। টিভিতে একটা ইংলিশ গান চলছে। গানের মেয়েটা অনেক ছোট ড্রেস পরে নাচছে। শরীরের বেশিরভাগ অংশই দৃশ্যমান হয়ে আছে। এসব দেখে নূরের ভীষণ রাগ হলো আদিত্যের উপর। ছি ছি, কি সব দেখছি। নূর টিভির সামনে যে ঠাস করে টিভিটা বন্ধ করে দিল। টিভি বন্ধ করা দেখে আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি হলো? টিভি বন্ধ করলে কেন? আমি দেখছিলাম তো। আদিত্যের কথায় নূরের আরও রাগ হলো। একে তো এসব ফালতু জিনিস দেখছিল, তার উপর আবার সেটা গর্ব করে বলছে উনি। নূর দাঁত চিবিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম তো। কি দেখছিলেন? আর দেখতে হবে না সব ফালতু জিনিস। মানে এখানে ফালতুর কি হলো? গানটা তো অনেক ভালো। নূর রাগে আবার টিভি চালু করে দিয়ে বলল, ঠিক আছে দেখো তোমার ডাঙ্গু পাঙ্গু। কথাটা বলেই নূর অভিমান করে ব্যালকনিতে চলে গেল। নূরের কথায় আদিত্য বেকুব হয়ে গেল। হোয়াট ইজ নাঙ্গুপাঙ্গু? ওর তো ভালো লাগছিল বলে শুধু গানটা শুনছিল, টিভির দিকে তো ভালো করে তাকাইনি। তার মানে ম্যাডাম এখন টিভির মেয়েদের উপরও জেলাস হওয়া শুরু করেছে। কথাটা ভেবে আদিত্য ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর ধীরে ধীরে উঠে নূরের কাছে ব্যালকনিতে গেল। নূর গাল ফুলিয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরের কাছে যেয়ে পেছন থেকে নূরের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে নেশালো কণ্ঠে বলল, কি হয়েছে আমার প্রাণ পাখিটার? হঠাৎ এত অভিমানের কারণ জানতে পারি কি? নূর অভিমানী সুরে বলে উঠল, কি আবার হবে? কিছু হয়নি। আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি গিয়ে তোমার ওইসব নাঙ্গু পাঙ্গুদের দেখো গিয়ে। বাপরে এত রাগ! আমার তো এখন ভয় করছে, কিন্তু কি করব বলো? আমার বউ এত সুন্দর নাচতে পারা সত্ত্বেও আমাকে কখনো নেচে দেখালো না, তাই তো টিভিতে নাচ দেখেই মন ভরতে হয়। নূর থতমত খেয়ে বলল, মানে আমি জানি তুমি অনেক ভালো নাচতে পারো। সেদিন তোমাকে পার্টিতে নাচতে দেখেছিলাম, কিন্তু আফসোস সেটা আমাকে কখনো দেখালে না। নূর আমতা আমতা করে বলল, হো ওটা তো এমনি, ওরা অনেক জোর করছিল তো তাই আর কি। সে যাই হোক, নাচ তো তুমি জানো, শুধু আমাকেই দেখাও না। নূর আদিত্যের দিকে ঘুরে মুখ ছোট করে বলল, তাই বলে তুমি এসব ডাঙ্গু পাঙ্গু মেয়ের নাচ দেখবে? আদিত্য মুচকি হেসে 2 হাতে নূরের মুখটা ধরে উপরে তুলে বলল, এই পাগলি, আমি তো মজা করছিলাম। আর আমি ওই নাঙ্গু পাঙ্গু মেয়েকেও দেখছিলাম না, আমি তো শুধু গানটা শুনছিলাম। তবে আমার প্রাণ পাখি না চাইলে আর শুনবো না। নাও হ্যাপি, এখন চলো শুয়ে পড়ি। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় যেয়ে নূরকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নূর মনে মনে ভাবল আদিত্য নূরের নাচ দেখতে চায়। কাল নূরের রাজকুমারকে একটা সারপ্রাইজ দেবে। কথাটা ভেবে নূর মুচকি হেসে আদিত্যের বুকে একটা চুমু খেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন রাত 9টা। আদিত্য আর নূর মাত্রই ডিনার শেষ করে রুমে এসে বসেছে। নূর মনে মনে ভাবছে এখনই আদিত্যকে সারপ্রাইজটা দেবে। ও অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছে সারপ্রাইজের জন্য। নূরের ভাবনার মাঝে আদিত্য নূরের হাত ধরে নরম সুরে বলল, শোনো প্রাণ পাখি, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। নূর মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, কি বলবে? আদিত্য আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, লন্ডনে আমাদের যে ব্রাঞ্চ আছে ওটাতে কিছু সমস্যা হয়েছে। কিছু ইনভেস্টররা বাবাকে ফোন করে বলেছে তো আমাকে কিছুদিনের জন্য লন্ডন যেতে হবে। কথাটা শোনার সাথে সাথে নূরের বুকের ভেতর ধক করে উঠল। বুকটা কেমন কেঁপে উঠল। এতক্ষণ মনে মনে আদিত্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে খুশিটা ছিল তার সব গায়েব হয়ে গেল। নূর ছট করে আদিত্যের হাতের ভেতর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেল। আদিত্য নূরের মনের অবস্থা বুঝতে পেরে নূরের দিকে এগিয়ে এসে 2 হাতে নূরের মুখটা ধরে বলল, দেখো প্রাণ পাখি, শুধু বিজনেসের ব্যাপার হলে আমি কখনোই যেতাম না, কিন্তু ওই ইনভেস্টররা অনেক পুরান, বাবার সাথে কাজ করতো, বাবার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল ওনাদের। বাবা চায় না ওনাদের সাথে সম্পর্কটা নষ্ট হোক, তাই বাবা আমাকে রিকোয়েস্ট করেছে লন্ডনে যাওয়ার জন্য। এখন তুমি বলো আমি বাবার কথা কীভাবে ফেলে দিব? তোমাকে সাথে নিয়ে যেতাম, কিন্তু
তোমার পাসপোর্ট এখনো হয়নি, তাই চেয়েও তোমাকে নিয়ে যেতে পারছি না। প্লিজ বোঝার চেষ্টা করো। নূরের ভেতরে সব দলা পাকিয়ে যাচ্ছে। নূর কোনো রকমে মাথা নিচু করে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি কিচেনে কিছু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই নূর ওখান থেকে উঠে চলে গেল। আদিত্য বুঝতে পারছে যে নূরের মনের অবস্থা ঠিক নেই। ওর নিজেরই এত খারাপ লাগছে, সেখানে নূরের তো খারাপ লাগারই কথা। নূর কিচেনে এসে কতক্ষণ অস্থির হয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। ধোয়া থালা বাসন বের করে আবার ধুতে লাগলো। মনটা কেমন অশান্ত হয়ে গেছে, কি করছে ও নিজেও জানে না। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নূর বারবার তা বলছে, আবারও চলে আসছে। নিজের উপর নিজেরই রাগ লাগছে ওর। এত কান্নার কি আছে? আদিত্যের ওপর এত বড় বিজনেসের দায়িত্ব আছে, আর তার জন্য ওকে দেশ বিদেশে তো যেতেই হবে। এতে এত ওভার রিয়াক্ট করার কি আছে? তুই দুনিয়াতে একা না যার স্বামী ব্যবসার কাজে বাইরে যাচ্ছে। বাবাও তো সারা জীবন ব্যবসার জন্য বাইরেই থেকেছে। তাহলে তোর কেন এত সমস্যা হচ্ছে? আদিত্য লন্ডনই তো যাচ্ছে, তোকে ছেড়ে তো আর চলে যাচ্ছে না। মনে মনে এসব হাজার কথা নূর নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ আদিত্য এসে নূরের হাত থেকে থালা বাসন কেড়ে নিয়ে রেখে দিল। তারপর নূরকে কোলে তুলে নিল। নূর তাড়াতাড়ি করে নিজের চোখ মুছে নিল। ও চায় না ওর দুর্বলতা আদিত্যের জন্য বাধা হয়ে দাঁড়াক। আদিত্য নূরকে কোলে নিয়ে ব্যালকনিতে এসে সোফায় বসল। নূরকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে ওভাবেই বসে রইল। ও চায় নূরের মনটা একটু শান্ত হোক, তাই কিছু না বলে শুধু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নূরও আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। কিছুক্ষণ পরেই নূর একটু শান্ত হয়ে এলো। আদিত্যের বুকের মাঝে থেকেই বলে উঠল, কাল রাতের ফ্লাইটে যেতে হবে, আর ওখানে কতদিন লাগবে সেটা বলা যাচ্ছে না, তবে অন্তত 10-15 দিন তো লাগবেই। এই কয়দিন তুমি সাভারের বাসায় থাকবে। আমি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে চলে আসব। আমার প্রাণ পাখিটাকে রেখে আমারও যে অনেক কষ্ট হবে থাকতে। আমি যে আমার আত্মাটাকেই এখানে রেখে যাব। তোমাকে ছাড়া একটা সেকেন্ড আমার কাছে একটা বছরের সমান। সত্যি বলছি, বাবার ব্যাপার না হলে আমি কখনোই তোমাকে রেখে যেতাম না। আদিত্যের কথা শুনে নূরের নিজের উপর লজ্জা হলো। আদিত্যরও তো কষ্ট হচ্ছে, তবুও ও বাবার কথা রাখার জন্য যাচ্ছে। আর নূর কিনা ওকে সাপোর্ট না করে বসে বসে কাঁদছে। না না, নূরকে স্ট্রং হতেই হবে। বাবার প্রতি নূরের তো কিছু দায়িত্ব আছে, আর নূর সেটা এড়িয়ে যেতে পারে না। নূর আদিত্যের দুর্বলতা না, ওর সাপোর্ট হতে চায়। আদিত্যকে নূরের হাসি মুখে যেতে দিতে হবে। নূরের হঠাৎ মনে পড়ল, ও তোর আদিত্যের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। এসবের জন্য সেই কথা ভুলেই গেছে। কথাটা ভেবে নূর মাথা তুলে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আদিত্য মাথা ঝাঁকিয়ে নূরকে ছেড়ে দিল। নূর রুমে এসে কাবার থেকে অনলাইন থেকে অর্ডার করা প্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর আদিত্য উঠে রুমে এসে বেডের উপর পা ঝুলিয়ে বসে কাউকে ফোন করার জন্য ফোন বের করে কানে লাগালো। তখনই ওয়াশরুমে দরজা খোলার শব্দে আদিত্য আনমনে সেদিকে তাকালো। আর তাকাতেই আদিত্য 1000 ভোল্টের একটা জোরদার ঝটকা খেল। হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। ও স্বপ্ন দেখছে নাকি বাস্তব বুঝতে পারছে না। নূর একটা শর্ট জিন্স পরেছে, যাকে বলে একদমই শর্ট। তার উপর একটা পাতলা সাদা লেডিস শার্ট পরেছে। শার্টের উপরের আর নিচের দুটো বোতাম খোলা, যার জন্য নূরের ফর্সা পেট দেখা যাচ্ছে, চুলগুলো ছেড়ে দেওয়া। নূরকে আজ কোনো হলিউডের হিরোইনের চেয়ে কম লাগছে না। নূরকে এভাবে দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। আদিত্য পুরো শকড হয়ে গেছে, হুশ জ্ঞান সব উড়ে গেছে। আদিত্য নূরের দিকে হাঁ করে তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আদিত্য এতটাই হারিয়ে গেছে যে ওর হাত থেকে ফোনটা ঠাস করে নিচে পড়ে গেল। নূর একটা আবেদনময়ী হাসি দিয়ে অ্যাটিটিউড নিয়ে পাশের টেবিলে থাকা আলেক্সের দিকে তাকিয়ে বলল, আলেক্সা, প্লে সং কামলি। সাথে সাথে আলেক্সা গান শুরু করে দিল। নূর আবেদনময়ী ভঙ্গিতে আদিত্যের দিকে এগিয়ে আসতে আসতে গেয়ে উঠল। নূরের এমন সেন্সুয়াল ডান্স দেখে আদিত্যের পাগল প্রায় অবস্থা। আদিত্য নেশালে চোখে তাকিয়ে নূরের ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলেই নূর হালকা ধাক্কা দিয়ে আদিত্যকে বেডে ফেলে দিল। আদিত্য বেডে পড়ে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসল। নূর আদিত্যের পেটের উপর উঠে বসল। তারপর আদিত্যের টি শার্টের কলার চেপে ধরে বলে উঠল, তুমি সব রূপে শুধু আমাকেই দেখবে, অন্য কাউকে না, বুঝেছ?
আদিত্য এতক্ষণে বুঝতে পারল যে কালকে টিভিতে ওই মেয়েটাকে দেখার জন্য নূর এই অবতার ধারণ করেছে। আদিত্য নূরের পিঠে হাত দিয়ে নূরকে নিজের মুখের উপর ঝুঁকিয়ে দুষ্টু হেসে বলল, আমার এত হট অ্যান্ড স্পাইসি বউ থাকতে আমি অন্য কাউকে কেন দেখতে যাব? তবে যাই বলো, কাল টিভিতে ওটা না দেখলে তোমার এই হট অবতার দেখতেই পেতাম নিয়ে না। তুমি তো রীতিমতো কিয়ামত নামিয়ে দিয়েছো। নূর এতক্ষণ অ্যাটিটিউড নিয়ে থাকলেও এবার ওর প্রচুর লজ্জা করছে। নূর লজ্জায় আদিত্যের বুকে লুকিয়ে পড়ল। আদিত্য মুচকি হেসে নূরের মুখটা উপরে তুলে নেশা ভরা কণ্ঠে বলে উঠল, কথাটা বলেই আদিত্য নূরের ঠোঁটে ডুব দিল। নূরের ঠোঁটের মধু সুধা পান করতে লাগলো। চুমু খেতে খেতে আদিত্য নূরের শার্টের বোতাম খুলে শার্টটা খুলে ফেলল। তারপর নূরকে ঘুরিয়ে নিচে শুইয়ে দিল। দুজন আবারও হারিয়ে গেল ভালোবাসার সাগরে। 1 ঘন্টা পর ভালোবাসার পর্ব শেষে নূর আদিত্যের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আদিত্য নূরের চুলে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছে। আদিত্য মুচকি হেসে বলে উঠল। আদিত্য খেয়াল করলো কখন থেকে শুধু ওই বলে যাচ্ছে। নূর কোনো জবাবই দিচ্ছে না। নূর কি ঘুমিয়ে পড়েছে? আদিত্য আস্তে করে নূরের নাম ধরে ডাক দিল। প্রাণ পাখি। নূর কোনো জবাব দিল না। একটু পরে হঠাৎ আদিত্যর বুকের উপর তরল কিছু অনুভব করলো। আদিত্য ভ্রু কুঁচকে বুকের উপর হাত লাগিয়ে আবার সামনে এনে দেখলো আঙ্গুলে পানি। তার মানে নূর কাঁদছে। আদিত্য চমকে উঠে সাথে সাথে নূরকে ঘুরিয়ে বালিশে শুইয়ে দিয়ে দেখলো নূর সত্যি সত্যিই কাঁদছে। আদিত্য নূরের কানের নিচে 4 আঙ্গুল রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিয়ে নূরের কপালে কপাল ঠেকিয়ে নাকের সেই সাথে নাক ঠেকিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, প্রাণ পাখি, তুমি এভাবে ভেঙে পড়লে আমি কিভাবে যাব বলো? তুমি জানো না তোমার কান্না আমার কিছুতেই সহ্য হয় না। তোমাকে রেখে যেতে আমারও কি কম কষ্ট হচ্ছে বলো? শুধু আমি জানি আমি কিভাবে যাচ্ছি। আমি তোমাকে এত কষ্টে রেখে যেতে পারবো না। দরকার হলে আমি যাওয়াই ক্যান্সেল করে দিব, তবু তোমাকে এভাবে দেখতে পারবো না আমি। নূর এবার ফুপিয়ে কেঁদে ওঠে, 2 হাতে আদিত্যের মুখটা ধরে কাঁদতে কাঁদতে বলল, কি করব আমি বলো? আমি অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারছি না। আমি কখনোই চাই না তোমার জন্য বাধা হতে। কেন জানি আমার খুব ভয় হচ্ছে তোমাকে হারিয়ে ফেলার। মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছ, আর ফিরে পাবো না তোমাকে। তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও তাহলে কি করব আমি? তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। হুশ, বাস বাস, শান্ত হও। পাগল হয়ে গেছো তুমি? কি বলছো এসব আবল তাবল? আমি কোথায় হারিয়ে যাব? কেউ কি তার প্রাণ ছাড়া শুধু দেহ নিয়ে বেঁচে থাকতে পারে বলো? তাহলে আমি আমার প্রাণ পাখিকে ছেড়ে কোথায় যাব বলো? মনে রাখবে, যতক্ষণ পৃথিবীতে তোমার নিঃশ্বাস চলছে ততক্ষণ এই আদিত্যর নিঃশ্বাস চলছে। তুমি নেই তো এই আদিত্য নেই। বুঝেছো পাগলি? সত্যি বলছো তো? তুমি ফিরে আসবে তো আমার কাছে? আদিত্য দুষ্টু হেসে বলল, না, তোমার কাছে না। আমি তো কালকে টিভির ওই মেয়েটার কাছে যাব। নূর 2 হাতে আলতো করে আদিত্যের গলা ধরে রাগী কণ্ঠে বলল, যেহেতু দেখাও একদম গলা টিপে মেরে ফেলবো। আদিত্য হেসে উঠে বলল, মৃতকে আর কি মারবে? আমি তো কবেই তোমাতে মরে গেছি। কথাটা বলে আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিল। নূরও আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে একদম আদিত্যের বুকের মাঝে ঢুকে গেল, যেন বুকটা ছেড়ে বুকের ভেতর ঢুকে যেতে পারলে শান্তি। তাহলে আর ওকে আদিত্যের থেকে দূরে থাকতে হতো না। আদিত্য যতই বলুক তবুও নূরের মন থেকে আদিত্যকে হারানোর ভয়টা দূর হচ্ছে না। মনে হচ্ছে ও আদিত্যের থেকে দূরে হয়ে যাবে। নূর আর ঠিক মতো ঘুমতেই পারল না। পরের দিন আদিত্য নূরকে সাভারের বাসায় রেখে লন্ডন চলে গেল। যাওয়ার সময় নূরের মনে হচ্ছিল কেউ ওর কাছ থেকে ওর কলিজাটাই নিয়ে যাচ্ছে। আদিত্যরও একই অবস্থা ছিল। নূর অনেক কষ্টে নিজেকে আদিত্যের সামনে ঠিক রেখেছিল। আদিত্য চলে যেতেই নূর দরজা আটকে কাঁদতে শুরু করে দিল। নূর মনে মনে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করলো, ওর ভয় যেন সত্যি না হয়, ওর আদিত্য যেন সহি সালামত ওর কাছে ফিরে আসে। আর কিচ্ছু চাই না ওর। আদিত্য লন্ডনে যাওয়ায় 7 দিন হয়ে গেল। এই কয়দিন নূরের কিভাবে কেটেছে তা শুধু নূরই জানে। মনে হচ্ছে ও শুধু নিঃশ্বাস নিচ্ছে, ব্যাস। আদিত্য যাওয়ার পর থেকে ওকে কেউ হাসতে দেখেনি। খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। সবার চাপাচাপিতে কখনো খায়, আবার খায় না। সারাদিন সবার সাথে কথাবার্তা বলে সময় কাটালেও রাতটা পার করা যেন ওর কাছে সবচেয়ে কষ্টের মনে হয়। বিছানায় একা একা শুয়ে নূরের মনটা হু হু করে উঠল। আদিত্যের বুকে ঘুমানোর জন্য মনটা ছটফট করে।
নূর এখন শোবার সময় আদিত্যের টি শার্ট পরে শোয়, যাতে আদিত্যের শরীরের ঘ্রাণ পায়। যদিও রোজই আদিত্যের সাথে ভিডিও কলে কথা হয়, তবুও নূরের এতে মন ভরে না। কবে আদিত্য আসবে, ওকে বুকে জড়িয়ে নিবে, সেই আশায় দিন গুনছে শুধু। ওদিকে আদিত্যরও একই অবস্থা। সারাদিন কাজের মাঝে কাটালেও রাতে আর ঘুম হয় না ওর, শুধু এপাশ ওপাশ করে রাত কাটিয়ে দেয়। নূরকে বুকে না নিয়ে যে ওর ঘুম হয় না। আদিত্য চেষ্টা করছে দ্রুত কাজ শেষ করে ওর প্রাণ পাখির কাছে চলে যেতে। নূরকে ছাড়া যে ওর আর চলছেই না। দুপুর 2টো, সবাই লাঞ্চ শেষ করে সোফায় বসে গল্প করছে। সবাই কথা বলছে আর নূর বসে শুনছে। তখনই টেবিলে থাকা নূরের ফোনটা বেজে উঠল। নূর জানে এই টাইমে আদিত্যই ফোন দেয়, কারণ এই সময়ও ফ্রি থাকে। নূর খুশি হয়ে ফোনটা ধরতে যাবে, তার আগে আবির খপ করে ফোনটা হাতে নিয়ে নিল। তারপর দুষ্টু হেসে ফোনটা রিসিভ করে সামনে ধরল। আদিত্য আবিরকে দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে তুই ফোন ধরেছিস কেন? নূর কোথায়? আমি ট্যাকামি করে দুঃখী ভাব ধরে বলে উঠল, বাহ ভাই বাহ, এখন তোর জন্য শুধু ভাবি সব হয়ে গেল। আমরা কেউ না, আমাদের কোনো ভ্যালুই নেই তোর কাছে। একবারও জিজ্ঞেস করলি না আমরা কেমন আছি, মরে আছি না বেঁচে আছি। আজ তোকে চেনা হয়ে গেল, তোর সাথে কাটি, যা আর খেলবো না তোর সাথে। নূর এদিকে আদিত্যকে দেখার জন্য পেছন থেকে উকি ঝুঁকি দিচ্ছে। সেটা দেখে সানা আর তানিও ফোনের সামনে চলে এলো। ফোনের সামনে এসে আদিত্যের সাথে কথা বলতে লাগলো, আর নূর একদম পেছনে পড়ে গেল। বেচারি আর দেখতেই পারছে না আদিত্যকে। এভাবে অনেকক্ষণ ওরা হাবিজাবি কথা বলতে লাগলো। আদিত্য এবার বলে উঠল, আচ্ছা হয়েছে তোদের, এখন নূরের কাছে দে। আবির বলে উঠল, আরে কি হয়েছে? তোকে তো ইম্পর্টেন্ট জরুরি কথা বলাই হয়নি। জানিস কি হয়েছে? আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আর আমাদের মালিক কাকা আছে না, ওনার গরুর একসাথে 2টো বাচ্চা হয়েছে জানিস? তাও আবার নর্মাল ডেলিভারি, নো সিজারিয়ান। আদিত্য বিরক্তির সুরে বলল, এ তোর ইম্পর্টেন্ট কথা? দেখ অনেক হয়েছে, আমি জানি তোরা মজা করছিস, কিন্তু তোরা হয়তো নূরকে জানিস না। পেছনে তাকিয়ে দেখ, পাগলিটা হয়তো আমাকে না দেখতে পেয়ে এতক্ষণে কান্নাও শুরু করে দিয়েছে। আদিত্যের কথা মতো সবাই পেছনে তাকাতেই থতমতো খেয়ে গেল। নূর সত্যি সত্যি বসে বসে নীরবে চোখের পানি ফেলছে। ওদের তাকানো দেখে নূর তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। এসব দেখে আবির বলে উঠল, ভাই তোরা কি মানুষ না এলিয়েন? কারণ নর্মাল মানুষ কখনো এমন পীড়িত করতে পারে না। ভাই তোরা ধন্য ভাই। আবির নূরের হাতে ফোনটা দিয়ে বলল, এই নেন ভাবি, আপনার পেয়ারা লালকে নেন। ভুল হয়ে গেছে আমাদের, আর কখনো এমন করব না। এই কান নাক সবই ধরছি, এবারের মতো মাফ করে দেন। আপনার সোয়ামালাইকে নিয়ে রুমে যেয়ে প্রেমালাপ করেন। কথাটা বলে সবাই হেসে উঠল, আর নূর লজ্জায় ফোন নিয়ে রুমে চলে গেল। রুমে এসে নূর ফোন সামনে রেখে বেডের উপর মাথা নিচু করে বসে আছে। আদিত্য মুচকি হেসে আদুরে গলায় বলল, কি হলো, প্রাণ পাখি তাকাবে না আমার দিকে? নূর মাথা ঝাঁকিয়ে না বুঝালো, কেন? আমি কি দোষ করলাম? ওদের শাস্তি আমাকে কেন দিচ্ছ? তাকাও না এদিকে সোনাটা, তোমার মুখটা না দেখলে যে আমার শান্তি হবে না। আদিত্যের এমন আদরে ডাকে নূর আর থাকতে পারল না। নূর লাজুক হেসে আদিত্যের দিকে তাকালো। আদিত্য বুকে হাত দিয়ে বলল, হাই মে মার যাবা, তোমার এই হাসিটা একদম বুকে গিয়ে লাগে প্রাণ পাখি। আদিত্যের কথাই নূর হেসে দিল। তারপর ফোনটা বেডের মাথার সাথে হেলান দিয়ে রেখে নূর বালিশের উপর উপর হয়ে শুয়ে আদিত্যের সাথে কথা বলতে লাগলো। নূর উপর হয়ে শোয়ায় নূরের জামার কলারটা নিচের দিকে নেমে গেছে, যার জন্য নূরের বুকের ভাঁজ অনেকখানি বেরিয়ে আছে। ভাঁজের মাঝখানের কালো তিলটাও দেখা যাচ্ছে। এসব দেখে আদিত্যের অবস্থা শোচনীয়। গলা শুকিয়ে আসছে ওর, দুষ্ট চোখজোড়া ওখানে আটকে গেছে। আদিত্য একটা ঢোক গিলে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি, এভাবে আমাকে পড়ানোটা কি ঠিক? এমনিতে তোমাকে না ছুতে পেরে আমি জ্বলে মরছি, তার উপর এসব দেখিয়ে তুমি কি বদ্ধ উন্মাদ করতে চাও? নূর আদিত্যের কথা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, মানে আমি আবার কি করলাম? আদিত্য চোখের ইশারায় নিচের দিকে দেখালো। নূর নিচের দিকে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। নূর এক ঝটকায় উঠে বসে ওড়না দিয়ে গলা ঢেকে নিল। লজ্জায় বেচারিয়ার আদিত্যের দিকে তাকাতেই পারছে না। আদিত্য হেসে উঠে বলল, ইটস ওকে প্রাণ পাখি, তোমার হাজবেন্ডই দেখেছে, অন্য কেউ না। এত লজ্জা পাওয়ার কিছু নেই। এখন দূরে আছি তাই দেখলে সমস্যা হচ্ছে। একবার ফিরে আসি, তারপর যত খুশি যা খুশি দেখিও। আই ডোন্ট মাইন্ড, আই উড লাভ টু সি দিস। নূর লজ্জায় লাল হয়ে বলল, ছি, অসভ্য একটা। বারে, এখানে অসভ্যের কি হলো? নিজের বউকেই তো বলছি, অন্য কাউকে তো না। অবশ্য তুমি বললে অন্য মেয়েদেরও বলতে পারি। জানো এখানে কত হট হট মেয়েরা আছে,
যারা আমার জন্য পাগল। নূর রাগে দাঁত কিরমির করে বলল, কি কি বললে তুমি? অন্য মেয়ের কাছে যাবে? ঠিক আছে যাও, যা খুশি তাই করো, আমার সাথে কথা বলতে আসবে না। তুমি যাও তোমার এই হট হট মেয়েদের কাছে। কথাটা বলেই নূর ঠাস করে ফোনটা কেটে দিল। আদিত্য বিড়বিড় করে বলল, এই রে বেশি রাগিয়ে দিলাম বোধহয়, এখন তো আমারই 12টা বেজে যাবে। আদিত্য নূরকে আবারও ফোন দিতে লাগলো, কিন্তু নূর ফোন ধরছে না। হঠাৎ সানা নূরের রুমে এলো। সানা নূরকে কিছু বলতে যাবে, তখনই দেখলো নূরের ফোনটা বেঁচে যাচ্ছে, কিন্তু নূর ফোন ধরছে না। সানা ফোনের দিকে তাকিয়ে দেখলো আদিত্যের ফোন। সানা নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো ভাবি, ফোন ধরছো না কেন? এমনি, আমার ইচ্ছে নেই। সানা নূরের পাশে বসে বলল, কাহিনী কি বলো তো ভাবি? একটু আগেও তো ফোন ধরতে পেরে কেটে কেটে পদ্মা মেঘলা বানিয়ে ফেলছিলে, আর এখন নিজেই ফোন ধরছো না? রাগারাগি হয়েছে ভাইয়ের সাথে? রাগারাগির কি আছে? ও থাক ওর হট হট মেয়েদের নিয়ে, আমার কি দরকার আছে? সানা দুষ্টু হেসে বলল, আচ্ছা তো এই কথা, জেলাসি চলছে হ্যাঁ? তবে ভাবি তুমি চাইলে আমরা ভাইয়াকে মজা দেখাতে পারি। নূর ভ্রু কুচকে বলল,